নমস্কার স্নেহের ছাত্রছাত্রীরা, আবারও চলে এলাম নতুন একটা বিষয় নিয়ে। আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিকের ম্যাথমেটিক্স বা গণিত। আর আমার সঙ্গে রয়েছেন ধীমান স্যার, ধীমান চন্দ্র স্যার। স্যারের দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতাকে সঙ্গে করে আমরা এগিয়ে যাব। বুঝতেই পারছো, খুব বেশি সময় আমাদের স্যার হাতে নেই, মাত্র দেড় মাসের মতো সময় রয়েছে। এই সময়ে যতটুকু তাদেরকে না বললে নয়, আমরা সেইভাবেই অনুষ্ঠানটা পরিচালনা করব। সরাসরি স্যারের কাছে চলে যাব। আমাদের আলোচনা কেন্দ্রীভূত থাকবে 80 নাম্বার নিয়ে, কারণ ইতিমধ্যেই প্রজেক্ট হয়ে গেছে, প্রজেক্টের মার্কসও চলে গেছে। সুতরাং 80 নাম্বারকে নিয়ে আমরা উচ্চ মাধ্যমিকের আলোচনা সারবো আজ। স্যার ধন্যবাদ। প্রিয় ছাত্রছাত্রীরা, উচ্চ মাধ্যমিকের অঙ্কে এই আলোচনাটা আমরা 3টি বিভাগে শেষ করব। একটা বিভাগ নিয়ে আলোচনা করব যে কোর্সের প্যাটার্নটা কিরকম হয়, এবং এক্ষেত্রে দেখবে কতগুলো সিলেক্টিভ চ্যাপ্টার আছে যে প্রশ্নের ওই দাগ নম্বরে ওই চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসে। এটার একটা পরিপূর্ণ ধারণা আমরা নেব। 2 নম্বর, খাতায় লেখার ক্ষেত্রে আমরা কিভাবে লিখব। আর তৃতীয় বিভাগে আমরা ভাববো দুটো আলাদা আলাদা বিভাগ। একটা ইঞ্জিনিয়ারিং এর যারা স্টুডেন্ট রয়েছে, যারা ম্যাথস নিয়েছো, তাদের ক্ষেত্রে তোমরা কি করবে। আরেকটা এরই একটা উপবিভাগ বলা চলে, যে যারা মেডিকেল নিয়েছো অথচ অঙ্ক নিয়েছো, মেডিকেল নিয়ে পড়াশোনা করবে, তারা অঙ্কে একটু গুরুত্ব কম দাও, তারা কিভাবে পড়লে পরে একটা রেসপেক্টেবল নাম্বার তোমরা মার্কশিটে অর্জন করতে পারবে বা মার্কশিটে দেখাতে পারবে। আরেকটা বিভাগ বোধহয় স্যার রয়েছে, সেটা কম্বিনেশন। যারা ধরুন ম্যাথমেটিক্স নিয়ে পরে অনার্স করবে, এরকম মানে তারা ইঞ্জিনিয়ারিং এর দলেই পড়ে গেল। হ্যাঁ, তারা ইঞ্জিনিয়ারিং এর দলেই পড়ে গেল, বা ফিজিক্সে অনার্স করবে, কেমিস্ট্রিতে অনার্স করবে, অঙ্ক তো থাকবেই একদম। এবার ফিজিক্স কিন্তু অঙ্কটা একদম মাস্ট, না নিলে পরে খুব মুশকিল। বিভিন্ন অঙ্কগুলো করতে পারবে না, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে একটা সহজ, সে অনেক সময় অঙ্ক নাও নিতে পারে। একদম মিনিমাম যেগুলো যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্ক থাকে, সেগুলো ম্যাথসের প্রয়োজন খুব একটা হয় না। বেশ, সেক্ষেত্রে তারা নিউট্রিশন এবং আদার্স সাবজেক্ট না। ইয়েস, তাহলে আমরা শুরু করি প্রশ্ন দিয়ে। এবার প্রশ্নে আগে ছিল পার্ট এ, পার্ট বি, যেখানে পার্ট বি তে 10টা এমসিকিউ থাকতো। তোমরা গত বছর 11 এর পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছো, সুতরাং বুঝতে পেরে গেছো যে এই যে সিস্টেমটা অলরেডি উঠে গেছে। নতুন একটা সিস্টেম এসেছে, যেখানটায় প্রশ্নের মধ্যেই এমসিকিউ গুলো থাকবে, শুধু এমসিকিউ এর অপশন এবং অ্যানসার গুলো লিখতে হয়। এবং তার জন্য একটা নির্দিষ্ট একটা জায়গা রয়ে গেছে খাতার মধ্যে, সেই জায়গার মধ্যেই করতে হবে। সুতরাং এখানে আলাদা করে উত্তরপত্র একটা পার্ট এ, পার্ট বি, ওই ব্যাপারটা নেই। এটা ছাত্রছাত্রীদের তোমাদের খুবই সুবিধা হয়েছে, কারণ দুটো প্রশ্নপত্র এবং উত্তরপত্র দুটোই একসঙ্গে পেয়ে যাচ্ছ, আলাদা করে দেওয়ার কোনো ব্যাপার নেই। এক্ষেত্রে এমসিকিউ 10টা এমসিকিউ থাকে, প্রতিটাতে 1 নম্বর। তোমরা যারা বইয়ের বিভাগগুলো ভালো করে পড়েছো, সূচিপত্র যারা দেখেছো তারা বুঝতে পারবে, আর যারা দেখোনি তারা এই ভিডিও দেখার সময় দেখে নেবে যে একটা সেট থিওরি থেকে একটা, দেখো 10টা ভাগ আমি বলে দিচ্ছি। সেট থিওরি, ইনভার্স সার্কুলার ফাংশন বা বিপরীত বৃত্তীয় অপেক্ষক, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন আমরা পড়েছি তার অ্যাপ্লিকেশন থেকে। তার ভেক্টর 3D, অর্থাৎ সমতল এবং সরলরেখা নিয়ে যে সেকশনটা আছে সেটা, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, আর একটা যেটা মিস হয়ে গেছে মাঝখানে, সেটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। এই যে 10টা সেকশন, 10টা সেকশন থেকে একটা একটা করে থাকে। মোস্ট যত কোশ্চেন ব্যাংক আছে, টেস্ট পেপার আছে, সলভ করে দেখবে যে এইভাবেই প্রত্যেকটা সেকশন থেকে একটা করে থাকে 10টা নম্বর এমসিকিউ। চলে গেল 2 নম্বরে 2 এর দাগের অঙ্ক করতে হয়। এখানে তোমাদেরকে যে কটা করতে দেওয়া হয় তার ঠিক ডাবল অপশন থাকে। যদি 3টে করতে হয় তাহলে 6টা দেওয়া থাকে, যদি 2টো করতে হয় তাহলে 4টে দেওয়া থাকে, যদি একটা করতে হয় তাহলে 2টো দেওয়া থাকে। সুতরাং বুঝতেই পারছো, ছেলে মেয়েদেরকে বেশি বেশি করে নম্বর যাতে তারা অর্জন করতে পারে তার ব্যবস্থা অলরেডি করে রেখেছে, কারণ অঙ্ক সাবজেক্টটা বাস্তবিক ক্ষেত্রে প্রচন্ড প্র্যাকটিসের প্রয়োজন এবং বুদ্ধির প্রয়োজন, কঠিন নয়। এবার
এবার দুইয়ের এ বি সি ডি আর ই এই 5টা ভাগ থাকে। এর 1 নম্বর এবং ওটাকে দুটো দেওয়া থাকে, রোমান 1 আর রোমান 2। একটাতে সেট থিওরি থাকবে আর একটাতে ইনভার্স সার্কুলার ফাংশনের অঙ্ক থাকবে। তাহলে বুঝতেই পারছো যারা ভালো করে সেট থিওরি করবে তারা সেট থিওরি থেকে পেয়ে যাবে। যারা ইনভার্স সার্কুলার ফাংশনটা যদি ঠিক করে করে তাহলে ওখান থেকে আরেকটা পেয়ে যাবে। তাহলে তুমি ভাগ করে নিতে পারবে ছেলেমেয়েরা যে আমি সেট থিওরিটা খুব ভালো করে করি, ইনভার্সটা মোটামুটি জানার জন্য করবো, তাহলে সেট থিওরি থেকে আমি করতে পারবো। কিন্তু এটা খুব একটা চ্যালেঞ্জিং যে যেই চ্যাপ্টারটা চুজ করবে সেটা অল ওভার সব করে নিতে হবে। মাধ্যমিকের মতো এখানে নয় যে এই জায়গা থেকে করবো তাহলে আমার পেয়ে যেতে পারে, কারণ এটা উচ্চ মাধ্যমিক। আর আমরা ধরেই নেই ছেলেমেয়েরা যারা সায়েন্স নিয়েছে তারা মাধ্যমিকে 80%-এর উপরে নম্বর পেয়ে সায়েন্সটা নিয়েছে এবং তারা খুবই বুদ্ধিমান। একদম। বিএ ঠিক একইভাবে 1 আর 2 আসে, যেখানে একটাতে ম্যাট্রিক্স আর একটাতে ডিটারমিনেন্ট। তাহলে একটা প্রশ্ন ম্যাট্রিক্স থেকে আসছে, একটা ডিটারমিনেন্ট থেকে আসছে। সিএ এখানটায় 3টে করতে হয়, 6টা দেওয়া থাকে। তাহলে 3 গুণে 6 নম্বর রয়েছে। একটা ডিফারেন্সিয়েশন, একটা ইন্টিগ্রেশন আর একটা ডিফারেন্সিয়াল অ্যাপ্লিকেশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আসে। তাহলে এই জায়গাটা পরিষ্কার হয়ে গেল। সি এর পরে ডি সেকশনে দুটো প্রশ্ন থাকে, একটা করতে হয়। একটা ভেক্টর থেকে আসছে, আরেকটা 3D মানে সরলরেখা সমতল যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখান থেকে আসছে। তাহলে এইখানটাও দেখতে পাচ্ছ যে তুমি একটা সেকশন যদি চুজ করো একটা পেয়ে যাবে। মানে এমন ভাবে প্রশ্ন করা হয় যে কেউ যদি বইয়ের অর্ধেক সিলেবাস করে তাহলে পরেও সে পরিপূর্ণ মানে 80 নম্বরের অ্যান্সার সে করে আসতে পারে, এমন বুদ্ধি মানে এমন ভাবে করা আছে। পরে ইতে প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স, এখানে দুটো থাকে, স্ট্যাটিস্টিক্স পোরশনটা নেই, প্রবাবিলিটি থেকেই মেইনলি আসে। এটাই আমাদের সিলেবাস উচ্চ মাধ্যমিক, স্ট্যাটিস্টিক্স 11-এ ছিল, 12-এ শুধুই প্রবাবিলিটি। তো এখানে দুটো থাকে, একটা করতে হয়। এবার 3-এর যে পরবর্তী যে ব্রড প্রশ্নগুলো রয়েছে সেখানটায় একটু কঠিন অঙ্ক ধীরে ধীরে আসতে শুরু করে এবং বড় অঙ্কগুলো আসে, যেখানে 3-এর এতে একইভাবে দুটো করতে হবে, একটা সেট থিওরি, একটা ইনভার্স সার্কুলার ফাংশন থেকে আসে, একটা করতে হয়। পরেরটাতে ডিটারমিনেন্ট থেকে দুটো আসবে। দুটো কি এইভাবে যে 1 একটা প্রশ্ন থাকলো ডিটারমিনেন্টের অথবা থাকে, তখন আবার 2 থাকে না, অথবা দেয় নিচে, অথবা নিচে আরেকটা অঙ্ক থাকে, অর্থাৎ সেই দুটোর মধ্যে একটা করতে হচ্ছে। তাহলে ডিটারমিনেন্টের দুটো অঙ্ক থাকছে, অথবা দিয়ে থাকছে, আলাদা কোনো কোশ্চেন নম্বর থাকছে না। তারপরে ম্যাট্রিক্সেরও সেই একই, একটা ম্যাট্রিক্সের অঙ্ক দিল, আবার অথবা দিয়ে আবার। তাহলে ডিটারমিনেন্ট থেকে দুটোর মধ্যে একটা করতে হচ্ছে, ম্যাট্রিক্স থেকে দুটোর মধ্যে একটা করতে হচ্ছে, তাহলে টোটাল দুটো করতে হচ্ছে। এর পরের বিভাগটাতে একইভাবে 3টে প্রশ্নের উত্তর করতে হচ্ছে, যেখানটায় ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন এগুলো করতে হচ্ছে। এবং প্রত্যেকটা বিভাগের ক্ষেত্রেই দুটো থাকে, ডিফারেন্সিয়েশনে দুটো অঙ্ক থাকে, আবার অথবা মানে একটা অঙ্ক দিয়ে আবার অথবা দিয়ে আরেকটা। ডিফারেন্স যে ইন্টিগ্রেশন মানে 4টে থাকছে, হ্যাঁ না দুটো থাকছে, একটা করতে হচ্ছে। আচ্ছা। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও তাই, একটা অঙ্ক দিয়ে অথবা দিয়ে আবার আরেকটা। ডিফারেন্সিয়াল যে ইকুয়েশন আছে তারও সেই একটা থাকছে, অথবা দিয়ে আরেকটা থাকছে। মানে প্রত্যেকটা বিভাগ কেউ যদি ভাবে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ভালো করে করবো, সেখান থেকেও নম্বর পেয়ে যাচ্ছে। এই জায়গাটায় চুজিং এর ব্যাপার আছে। যারা ভালো করে পড়াশোনা করে, যারা করে, তারা যদি কেউ চুজ করে তাহলে সে এই জায়গাটায় করতে পারছে না, কারণ এখানটায় তো করতেই হচ্ছে। যে কেউ যদি ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশনটা ভালো করে করে তাহলে পুরো ইন্টিগ্রেশনটাই তাই করতে হবে, সে বাদ দিতে পারবে না, কারণ অথবা রয়েছে, মানে এটার অপশনে ঠিক সেই চ্যাপ্টারেরই একটা অঙ্ক থাকছে, সেই ইন্টিগ্রেশনটা পুরোটা বাদ দিতে সে পারবে না। পরবর্তী ক্ষেত্রে যে অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো কিন্তু একটি করে করতে হচ্ছে, অর্থাৎ ভেক্টর থেকে থাকছে আর 3D থেকে থাকছে, আর প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স থেকে দুটো অঙ্ক থাকছে, একটা করতে হচ্ছে। এটা 4 নম্বরের প্রশ্ন। আর 5 নম্বরের প্রশ্ন যেগুলো থাকে 4-এর দাগের অঙ্কগুলোতে, সেখানটায় ভেক্টর 3D দুটোর মধ্যে একটা,
তারপরে অ্যাপ্লিকেশন থাকে, 3টে অঙ্ক করতে হয়, না সরি 2টো করতে হয়, 5 নম্বর করে, 5 গুণে 10, এটা পুরোপুরি অ্যাপ্লিকেশনের উপরে থাকে। মানে এর আগে দেখবে তোমরা যে যেখানেই আমি ডিফারেন্সিয়েশনের কথা বলেছি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কিন্তু কোথাও অ্যাপ্লিকেশনের কথা বলেনি। এই যে 5 নম্বরের যেগুলো মানে 5 নম্বরের প্রশ্ন, সেখানটায় এর অ্যাপ্লিকেশনের অঙ্কগুলো থাকে, 2টো করতে হয়। আর সবার শেষে প্রবাবিলিটি, আবার সবার শেষে একটা অঙ্ক থাকে, সেটা হলো লিনিয়ার প্রোগ্রামিং প্রোগ্রামের অঙ্ক থাকে। এখানে গ্রাফ আঁকতে হয় এবং যে তোমরা পড়াশোনা করেছো জানো কি ধরনের অঙ্ক থাকে। এটা 5 নম্বর, এখানে 2টো থাকে, একটা করতে হয়। ব্যাস এই হলো কোশ্চেনের ফর্ম। এবার কি করে লিখতে হয়, লেখার ব্যাপার তো প্রথমেই আমরা বলে দিয়েছি, কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, আগের নিয়মের সাথে বর্তমান নিয়মের কোনো সামঞ্জস্য নেই। হ্যাঁ, প্রশ্ন ধরন সব একই রকম, সিলেবাস এক, লিখতে হয় এভাবে। এইবার 2-এর দাগের একটা ব্যাপার আছে, আর্টসের ছেলেমেয়েদের একটা সুবিধে যে ওখানে বক্স করে দেওয়া থাকে, যে 2-এর দাগের প্রশ্নের উত্তরটা ওই অল্প বক্সের মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়। কিন্তু অঙ্কের ক্ষেত্রে কিন্তু তা নয়, যে অঙ্ক আমি ক্যালকুলেশন করবো, ইন্টিগ্রেশনের সাইন আমি ডাইনে বাইরে কোথাও লিখতে পারবো না, তাহলে পরপর নিচে চলে আসবে এবং জায়গা শর্টেজ পড়ে যায়। এক্ষেত্রে একটা আমি বোর্ডের নোটিফিকেশন দেখেছিলাম, সেখানটায় বলা হয়েছে যে এই সেকশনটা যে 2-3টে পেজ থাকে, ছেলেমেয়েরা অ্যাভয়েড করে যেতে পারে তাদের যদি অসুবিধা হয়। আর যদি অসুবিধা না হয় তাহলে পরে ওই জায়গায় যদি করতে পারে, না করলে সে পিটিও লিখে চলে যেতে পারে। যারা খাতা দেখে তারা নিয়ম জানে, তোমাদের ভয়ের কিছু নেই, তারা জানে ছেলেমেয়েরা শেষের দিকে অঙ্কগুলো করেছে। কারণ ওই অল্প একটু জায়গার মধ্যে মুশকিল, কারণ একটা দাগ থাকবে এবং ওই দাগের উপরে যদি অ্যাক্সিডেন্টালি প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন ভুল ভ্রান্তি হয়ে যাবে। মাঝখানে দাগ পড়েছে, তুমি ইন্টিগ্রেশন সাইন দিয়েছো, ডিফারেন্সিয়েশন সাইন দিয়েছো, ডিএক্স লিখেছো, লেখার উপরে লেখা চলে আসবে, দাগের উপরে লেখা চলে আসবে, স্যারেদের খাতা দেখতে অসুবিধা হবে, তারা বুঝতেই পারবে না যে কি করেছে। অথচ মাইনাস চিহ্ন দিয়েছো, দাগের উপরেই মাইনাস চিহ্ন পড়ে গিয়েছে, স্যার বুঝতেই পারবে না যে তুমি মাইনাস চিহ্ন দিয়েছো কি দাগ। তাহলে এই ধরনের একটা সমস্যা এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে থাকে অঙ্কের ক্ষেত্রে। তাই বোর্ড নিয়ম করে দিয়েছে, যদি তারা মনে করে তাহলে সেই বক্স করে দেওয়া যে নির্দিষ্ট জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো অ্যাভয়েড করে যেতে পারে। এটা খাতা দেখার নিয়ম। আর প্রথমেই এই দাগের অঙ্কগুলো করতে হবে, শেষের দিকে এই দাগের অঙ্কগুলো করতে হবে, মাধ্যমিকে থাকে, উচ্চ মাধ্যমিকে নেই, যেখানে যেটা পারবে করবে। আর একটা প্রবণতা আমি ছেলেমেয়েদের মধ্যে দেখেছি খাতা দেখতে গিয়ে, যে অঙ্কটা শেষের দিকে আর হচ্ছে না, কেটে দিল, আবার শেষের দিকে করলো, আবার সেখানেও হচ্ছে না, কেটে দিল। তো একদম কাটার কোনো প্রয়োজন নেই, যেমন আছে তেমনই থাক। যদি ভুল ভ্রান্তি কিছু হয়, যদি কাটতেই হয়, যিনি খাতা দেখবেন তিনিই কাটেন, কিছু প্রয়োজন নেই। এর কারণ আমি মাধ্যমিকের অঙ্কের সময় ব্যাখ্যা করে দিয়েছিলাম যে তুমি জানো না যে অঙ্কটা হয়েছে কি হয়নি, তুমি মনে করছো হয়নি, কিন্তু ঠিক না বলে তুমি তো বুঝতে পারছো না, তোমার কাটার দরকার নেই, রেখে দাও। তোমার যদি স্যাটিসফ্যাকশন না হয় তুমি না কেটেই আবার করো, অসুবিধা নেই তাতে। এবার আসি যে ছেলেমেয়েরা কিভাবে পড়বে। একটা ইঞ্জিনিয়ারিং সেকশন বা যারা ম্যাথমেটিক্সে অনার্স নেবে বা ফিজিক্সে অনার্স নেবে, কলেজে ডিগ্রি কোর্স করবে তাদের ক্ষেত্রে, আর যারা মেডিকেল লাইনে পড়বে, যারা ইঞ্জিনিয়ারিং করবে বা ফিজিক্স বা ম্যাথমেটিক্স অনার্স নেবে তাদের ক্ষেত্রে কোনো চয়েস নেই, তারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পড়বে, যত পারবে অঙ্ক প্র্যাকটিস করবে। কারণ তোমাদের উপরেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নির্ভর করবে। কারণ তোমরা রিসার্চ করো বা ইঞ্জিনিয়ারিং করো, যাই করো, এখানটায় কিন্তু একটা মেধার প্রয়োজন। আমরা যারা আমাদের জেনারেশনের যারা টিচার রয়েছি বা অন্যান্য প্রফেশনাল লোকজন আছে, তারা কিন্তু পরবর্তীকালে তোমাদের উপরেই নির্ভরশীল। এই সমাজ, এই অর্থনীতি তোমাদের উপরেই নির্ভরশীল। তোমরা যত সুন্দরভাবে এগিয়ে আসবে, তোমাদের মেধা যত বেশি হবে, ততই সমাজ, দেশের উন্নতি হবে। তাই তোমরা চেষ্টা করবে কোনো রকম বাজ বিচার না করে সুন্দর করে পড়াশোনা করার। কারণ তোমরা 80% অ্যাবাভ নিয়ে, নম্বর নিয়ে তোমরা এইচএসে ভর্তি হয়েছো, তোমাদের উপর দেশ নির্ভর করছে, সমাজ নির্ভর করছে। এইবার যারা মেডিকেল পড়বে অথবা যারা কোনো না কোনো কারণে হয়তো ফাঁকি দিয়েছো, অথবা পারিবারিক কোনো সমস্যা, পরিবারের গার্জেনরা অসুস্থ হয়ে গিয়ে তুমি পড়তে পারোনি,
এরকম কিছু ছেলে মেয়ে থাকো, আর যারা মেডিকেল নিয়ে পড়তে চাও, যারা অঙ্কটাতে অতটা গুরুত্ব দিতে চাও না, যে ঠিক আছে আমি একটা সাবজেক্ট নিয়েছি, কিছু একটা পড়াশোনা করবো, হয়ে যাবে, তাদের ক্ষেত্রে আমি চুজ করে দিতে চাই, তাদের ক্ষেত্রে চুজিং এর একটা জায়গা থাকে। যে এমসিকিউ তো চুজের কোনো জায়গা নেই, 10টা থাকবে 10টাই করতে হবে। এবার খেয়াল করে দেখো, যখন প্রশ্নগুলোর কথা বলেছিলাম সেখানে যেগুলো 2 নম্বরের প্রশ্ন, সেখানে সেট থিওরি একটা থাকছে, একটা ইনভার্স সার্কুলার থাকছে, তোমরা একটা চুজ করতেই পারো। যদি তুমি সেট থিওরি চুজ করো তাহলে একই নিয়ম কিন্তু ইনভার্স সার্কুলার ফাংশনের ক্ষেত্রেও প্রযোজ্য। মানে কেউ যদি সেট থিওরি চুজ করে, আবার কেউ যদি ইনভার্স সার্কুলার নম্বর চুজ করে, তাহলে সেট থিওরি চুজ করলে এখান থেকে 2 নম্বরের একটা পাচ্ছে। যখন সে 4 নম্বরের প্রশ্নে যাচ্ছে সেখানে প্রথমেই সেট থিওরির আরেকটা পাচ্ছে, তাহলে এখানে 4 নম্বরের একটা প্রশ্ন পাচ্ছে, তাহলে 4 আর শুরুতে 2 6 নম্বর হয়ে গেল। তাহলে তার ইনভার্স সার্কুলার ফাংশন করার দরকার নেই না। কিন্তু কেউ যদি ইনভার্স সার্কুলার নম্বর পড়ে, সেট থিওরি তার ভালো লাগে না, তাহলে তারও ক্ষেত্রে অপশন দেয়, শুরুতে 2 নম্বরের একটা, আবার 4 নম্বরের একটা পেয়ে যাচ্ছে। 5 নম্বরের পাবে না, কারণ সেট থিওরি থেকে 5 নম্বরের প্রশ্ন আসে না, একদমই আসে না। আচ্ছা, তাহলে এখানে 6 চলে। এইবার ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট, এখান থেকেও কেউ যদি ডিটারমিনেন্ট ভালো করে পড়ে, তবে ডিটারমিনেন্টটা একটু বুদ্ধির প্রয়োজন। ম্যাট্রিক্সের অঙ্ক চুজ করলে পরে খুব সহজ 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 গুণ থাকে, একদম নিয়ম সহজ, মানে সবাই পারে। তাহলে যদি কেউ ম্যাট্রিক্সটা চুজ করে, তাহলে এখান থেকে 2 নম্বর পাচ্ছে, আবার 4-এর দাগের থেকে আবার 4 নম্বর পাচ্ছে, তাহলে এখানেও 6 পেয়ে যাচ্ছে। এইবার পরের আসছি, যদি কেউ ডিফারেন্সিয়েশনটা চুজ করে, কারণ ডিফারেন্সিয়েশনটা চুজ করার আমি এই জন্যই বলছি ছেলে মেয়েদেরকে, কারণ ডিফারেন্সিয়েশনটা খুব সহজ, এটা সবাই পেরে যায়, আর এখান থেকে বেশি প্রশ্ন আসে। তার কারণ একটু পরেই বুঝতে পারবে 2 মিনিটের মধ্যেই, যে ডিফারেন্সিয়েশন করলে আমি 2 নম্বরের একটা তো পাচ্ছি, সঙ্গে সঙ্গে 4-এর যে নম্বর সেখান থেকেও আমি একটা পাচ্ছি, আবার 5-এও পাচ্ছি। 5-এ হলো সুবিধা হলো ওখানটায় ইন্টিগ্রেশন চুজ করলে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশনের একটাই 4টা, আর ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশনের 4টে। আচ্ছা, এবং অঙ্কও সহজ। আর ইন্টিগ্রেশন চুজ করলে তার যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো আছে, সূত্র কম, কিন্তু তার অঙ্কে ছবি আঁকতে হয়, তার পয়েন্টগুলো ক্যালকুলেশন করতে হয়, মানে পয়েন্ট অফ ইন্টারসেকশন, সেখান থেকে ইন্টিগ্রেশনেরও ঝামেলা রয়েছে, এবং ইন্টিগ্রেশনের অনেক নিয়ম। তাহলে আমি যদি ডিফারেন্সিয়েশন চুজ করি, ডিফারেন্সিয়েশন সহজ অঙ্ক আমি পেরে যাচ্ছি, আবার অ্যাপ্লিকেশনগুলো একই রকম নিয়ম, একইভাবে ডিফারেন্সিয়েশন করে দিতে হয়, তাহলে ওখানেও আমি 2টো অঙ্ক পেয়ে যাব। ডিফারেন্সিয়েশন চুজ করলে আমি ওখানটায় 2টো মানে 5 দুগুণে 10 নম্বর পেয়ে যাচ্ছি, আর এই দিকে পাচ্ছি একইভাবে 6, তাহলে এদিকে 10 আর এদিকে 6 16, আর আগে ছিল 12, তাহলে 16 আর 12 28 নম্বর আমি এখান থেকে তুলে নিতে পারছি। বেশ, পরেরটাতে ভেক্টর এবং 3D আছে, এইটা ঠিক একইভাবে কেউ যদি ভেক্টর পড়ে বা কেউ যদি ভেক্টরটা অমিট করে দেয়, কিন্তু আমি ছেলেমেয়েদেরকে বলবো ভেক্টরটা পড়তে, ভেক্টরটা সহজ, এবং এই ভেক্টর যে নিয়মগুলো যারা পরবর্তীকালে কোনো না কারণে মেডিকেল পেলো না, তারা যদি ফিজিক্স অনার্স নিয়ে পড়ে, তারা কিন্তু ভেক্টরের এই সেন্সটা খুব কাজে লাগে। 3Dটা অতটা লাগে না, কম সম লাগে ও চলে যায়, তাহলে তুমি ভেক্টরটা চুজ করো। তাহলে একইভাবে আমি 2-এর দাগের একটা পাচ্ছি, 4-এর দাগের 4 নম্বরের একটা পাচ্ছি, আর এদিকে 5 নম্বরেরও একটা পেয়ে যেতে পারি। তাহলে এখানে 5 4 9 2 11 28 11 39। বেশ, এই সেকশনটাও চলে গেল। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম খুব সহজ, সমাধান করতে হয়, ছবি আঁকতে হয়, এইটা মাধ্যমিকের উপপাদ্যের মতো, মোটামুটি সম্পাদ্যের মতো মোটামুটি সবাই পারে। আচ্ছা, একদম যে মানে কি বলবো, যে কম বুদ্ধি যার কোনো রকমে সে বেরিয়ে যেতে চায়, তার ক্ষেত্রে লিনিয়ার প্রোগ্রামিং করাটা খুব বুদ্ধিমানের কাজ। এটা 5 নম্বর অঙ্ক একটা থাকে, 44 নম্বর চলে আসে, 39 আর 5। আর প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স সবার শেষে রয়েছে। প্রবাবিলিটির অঙ্ক জন্য সত্যি বুদ্ধিমত্তার প্রয়োজন আছে, এটা যারা সারা বছর পড়াশোনা করবে না এবং বুদ্ধি যাদের
একটু উইকনেস আছে তাদের ক্ষেত্রে প্রবাবিলিটির অঙ্ক কঠিন আছে এক্ষেত্রে কোনো জায়গা থেকেই, কিন্তু যদি প্র্যাকটিস করে হয়তো 2 এর দাগের অঙ্ক পেয়ে যেতে পারে। বড়জোর এই 2 মানে 46 নম্বর আমি বলতে পারি যে 46 যদি খুব সুন্দর করে বুদ্ধিমত্তার সাথে এই চ্যাপ্টারগুলো চুজ করলে, ভালো করে যদি সব অঙ্ক প্র্যাকটিস করে, মানে যেই চ্যাপ্টারটা আমরা চুজ করব ভালো করে সেইটা পুরোটাই ভালো করে করতে হবে, এই কিছু বাদ দিলে চলবে না, তাহলে সিলেবাসটা অর্ধেক হয়ে গেল। কিন্তু আমি ম্যাক্সিমাম নম্বর, তাছাড়াও তো এমসিকিউ যে 10 আছে সেখান থেকে সেটা তো আমি প্রথমেই বাদ দিয়ে দিয়েছি, কারণ কিছুটা হলেও তো পাচ্ছি ওই চ্যাপ্টারগুলো থেকে কিছুটা তো থাকছে, 5-6 নম্বর। আমি যদি 50% তো ধরি তাহলে অন্তত 50 নম্বর। আপনি খুব সুন্দরভাবে মনে রেখেছেন ব্যাপারটা, আমি বাদ দিয়ে চলে গেছিলাম। তাহলে 46 আর এখানটায় 50% কেউ যদি মানে ধরে রাখ 5টা বা 4টেও পেলো, তাও 50 এর অ্যাভারেজ নম্বর পেয়ে যায়। এবার প্রজেক্টের 20 রয়েছে, প্রজেক্টের 20 মানে 70 নম্বর। এবার 50 এর মধ্যে তো কিছু ভুল হলো, কিন্তু হয়তো 41-42 আমি পেয়ে গেলাম, আর প্রজেক্টের 20-60 মানে 60% নম্বর, একটা রেসপেক্টেবল নম্বর আমরাও পেয়ে যাচ্ছি, অথচ আমাদের মিনিমাম পরিশ্রম হলো। দারুণ, মানে এর কোনো তুলনা নেই। এত সুন্দরভাবে স্যার বুঝিয়ে দিলেন। এবার স্যার যদি আমরা একটু ভেতরে ঢুকি, মানে ছেলেমেয়েরা কি ধরনের ভুল করে আর সেটাকে যদি কিভাবে একটু সহজে এড়ানো যেতে পারে সেটা যদি একটু বলেন। ভুল নরমালি উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা শুরুটা একদম ঠিকঠাক করে, আচ্ছা, আর শেষের দিকে আর করতে পারে না। যখনই সূত্রের অ্যাপ্লিকেশনগুলো আসে, অ্যাকচুয়ালি এইচএস এর অঙ্কগুলোতে এত সূত্র, পুরো হাফ লিস্টা খাতা ভরে যাবে যদি সব সূত্র লিখতে চায়। সূত্রগুলো খুব বারবার লিখে 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 যদি প্র্যাকটিস করে, তাহলে সূত্রের জায়গাগুলোতে ঠিকঠাক ভাবে লিখতে পারবে, প্রশ্নের জায়গায় যে ডেটাগুলো ঠিকঠাকভাবে এন্ট্রি করতে পারবে, অঙ্ক ঠিকঠাক হয়ে যাবে। মেইনলি ওই জায়গাটায় গিয়ে ভুল করে যে আমি মানে বলে না উদর পিন্ডি উদর ঘাড়ে, এক অঙ্কের সূত্র লাগবে একটা, বসিয়ে দেয় অন্য সূত্র, যেটার সাথে ওই অঙ্কের কোনো কানেকশন নেই। হয়তো ইন্টিগ্রেশনের সূত্র ইন্টিগ্রেশন জায়গায় বসাচ্ছে, কিন্তু অন্য থিওরি, হয়তো ধরো ইন্টিগ্রেশন লেখা আছে ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, এবার সে ভুলে গেছে ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ারের সূত্র বসিয়ে দিয়ে চলে এসেছে এইরকম। অথবা ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার আছে, সে রুট ওভার তার মাথায় নেই, যে রুট ওভার থাকলে আলাদা একটা সূত্র হয়, সে ভুলে গেছে, তার মাথায় বসেছে না x স্কয়ার মাইনাস a স্কয়ার বা x স্কয়ার প্লাস a স্কয়ার আছে, সে ওইটা সূত্র লিখে দিয়ে চলে আসে, যার ফলে ভুলটা হয়ে যায়, আর শেষের দিকে আর নামাতে পারে না, এলোমেলো ডেটা চলে আসে। ওই জায়গাটায় মেইনলি ফোকাস করতে হবে যে আমি যেটা সূত্র করছি একদম ঠিকঠাক সূত্রগুলো পড়বো এবং ঠিক জায়গায় ঠিক ডেটা এন্ট্রি করবো, তাহলে অঙ্ক শেষের দিকে হয়ে যাবে। ওইটাই বেসিক্যালি সব ভুল করে, তাছাড়া কিন্তু এরা সবাই ভালো ছেলে, বুদ্ধিমান ছেলে, তাছাড়া সব ঠিক করে। ওইটাই মেইন রোগ। আমি ছেলেমেয়েদের যদি জিজ্ঞাসা করি হ্যাঁ কোন সূত্রটা হবে ক্লাসে, কোন সূত্রটা বসবে, উল্টো বলে দেয়, যেটা দরকার সেটা বলবে না, যেটা দরকার নেই সেটা বলে দেয়, সেটা গুলিয়ে দেয়। এটা গুলিয়ে জন্য ভালো করে প্র্যাকটিস এবং সূত্রগুলো বারবার করে লেখা এবং অনুধাবন করা যে এই অঙ্কের ক্ষেত্রে আমি এইরকম ডাটা থাকলে এই সূত্রটা আমরা অ্যাপ্লিকেশন করব। বেশ, এটা গেল একটা পার্ট। স্যার ধরুন একটি ছাত্র পড়াশোনা করে গেছে রীতিমতো ভালোই, কিন্তু একটি অঙ্ক সে কিছুতেই মেলাতে পারছে না, মানে পরীক্ষার হলে মাথার চুল ছিঁড়ে ফেলার মতো অবস্থা। এই অবস্থায় সে নিজেকে বের করে আনবে কিভাবে? ওই অঙ্কটা অ্যাভয়েড করে যাওয়াই ভালো, শুধু শুধু ওই সময় নষ্ট করে। মানে আপনি বলছেন যে একটা লিমিটেড টাইম, ধরুন আমি 10 মিনিট লাগার কথা অঙ্কটা, যখনই দেখছি আমার 12-13 মিনিট লেগে যাচ্ছে আর আমি কিছু করতে পারছি না, তাহলে আমাকে ওটাকে অ্যাভয়েড করে অন্য প্রশ্নে চলে যাওয়া দরকার। আচ্ছা, কারণ ওই একটা অঙ্কের জন্য সময় নষ্ট করে লাভ নেই, সময় আমাদেরও লিমিটেড, একদম সময় আমাদের লিমিটেড। এই লিমিটেড সময়ের মধ্যে আমাদেরকে সম্পূর্ণ যতটা আমি পারবো ম্যাক্সিমাম আমি আমার দেওয়ার চেষ্টা করবো। সুতরাং সেক্ষেত্রে যে অঙ্কটা হচ্ছে না সুতরাং তার জন্য সময় ব্যয় করে লাভ নেই, আমি অন্য অঙ্কে চলে যাব। এইবার সবার শেষে আমার সময় বেশি হয়েছে, আচ্ছা এইবার আমি দেখি অঙ্কটা, ততক্ষণে হয়তো মনেও পড়ে যেতে পারে, মনেও পড়ে যেতে পারে হ্যাঁ বুঝতে এই জায়গাটা ভুল করে ফেলেছি, না এবার ঠিক হয়ে যাবে। ওটার পেছনে চুল ছেঁড়ার দরকার নেই, একদম দরকার নেই, অ্যাভয়েড করে চলে যাওয়াই ভালো। কোনো অঙ্ক উচ্চ মাধ্যমিকে কোনো অঙ্ক ফার্স্ট অ্যাটেম্পে মিললো না, রেখে দাও, সেকেন্ড অ্যাটেম্প করার কোনো দরকার নেই, পরের অঙ্কে চলে যাও। এইভাবে মানসিক প্রস্তুতি নিয়েই যাবে, মানসিক শক্তি নিয়ে যাবে। যদি না মেলে আমি করবো না, আমি সময় নষ্ট না করে অন্য অঙ্কে চলে যাবো। কারণ অনেক অঙ্ক রয়েছে,
অথবা আমি আরে বলে দিই প্রসঙ্গক্রমে, ধরো 2 এর দাগের 1 একটা ডিটারমিনেন্টের অঙ্ক রয়েছে, 2 নম্বরের অঙ্ক করলে হলো না, তাই পরেরটা দিই, পরেরটাও সহজ হতে পারে, পরেরটা করো, কি আছে, ওটা মিলে গেল, আমার তো হয়ে গেল। কারণ এখানটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই অপশন রয়েছে, এরকম নয় যে আমি ওই অঙ্কটাই তোমাকে করতে হবে, কারণ প্রত্যেকটা অঙ্ক অপশন আছে, তুমি অপশন চুজ করবে তোমার পছন্দ মতো করবে। এক্ষেত্রে স্যার রাফ ওয়ার্কটা কোথায় করবেন? এটা কি আলাদা শিট ব্যাপার হলো মাধ্যমিকের ক্ষেত্রে গণনার ব্যাপার থাকে, ক্যালকুলেশন থাকে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বিশেষ গণনা নেই। আচ্ছা, আর রাফ ওয়ার্ক নেই বললেই চলে। আচ্ছা, টুকটাক যোগ বিয়োগ গুণভাগ ছেলেমেয়েরা মুখে মুখেই করতে পারে, ক্যালকুলেটর তো ইউজ করতে পারে। ক্যালকুলেটর তাদের আছে, ক্যালকুলেটর একদম সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যাবে, হ্যাঁ, সুতরাং অসুবিধা নেই। এক্ষেত্রে রাফ ওয়ার্কে খুব বিশেষ বেশি যদি লাগে আলাদা পেজ নিয়ে নেবে স্যারেদের কাছ থেকে, তাহলেই হবে, তবে লাগে না। আচ্ছা, ছেলেমেয়েরা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো বাড়িতে, কোশ্চেন থাকে, বিশেষ একটা রাফ ওয়ার্ক লাগে। বেশ, এই প্রসঙ্গে বলে রাখি, লিনিয়ার প্রোগ্রামিং যে অঙ্কগুলো রয়েছে, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের যে অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলোতে গ্রাফটা গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে কিন্তু বোর্ড থেকে কোনো রকম গ্রাফ পেপার সাপ্লাই দেওয়া হবে না, যে গ্রাফটা হবে সেটা তোমাদেরকে খাতাতেই করতে হবে। আচ্ছা, তো খাতাতে আঁকতে হবে। এবার এই গ্রাফের ক্ষেত্রে পেন্সিল ইউজ করবে, পেন ইউজ করবে না, কারণ এই পেন্সিল ইউজ করলে যদি কোনো জায়গায় তুমি একটুখানি ভুল করে ফেলো, তাহলে ওই ভুলের জায়গায় তোমাকে পুরো গ্রাফটা কেটে আবার নতুন করে করতে হবে, কারণ ওই ভুলের জায়গায় আবার তুমি ওভার রাইটিং করবে, আর যদি ওভার রাইটিং করো পুরো গ্রাফটাই নষ্ট হয়ে যাবে। সুতরাং দরকার নেই, পেন্সিল ইউজ করবে, পেন্সিলে ভুল হলে পরে কিন্তু তুমি ইরেজার দিয়ে মুছে আবার তুমি লিখতে পারবে। এক্ষেত্রে যে নাম্বারের গ্যাপগুলো আছে, গ্যাপগুলো যেন ইকুয়াল হয়, ওই জন্য স্কেল ব্যবহার করবে। স্কেলে যে ছোট ছোট পোর্শন মিলিমিটার সেন্টিমিটারের আছে, নিজে ঠিক করে নেবে যে আমি 2 দাগ পর্যন্ত বা 4টে দাগ পর্যন্ত আমি 1 একক নেব, পরবর্তী সংখ্যাগুলো মানে 8টে দাগে আমি 2 একক নিব। মানে আমি বলতে চাইছি, তোমরা যখন প্র্যাকটিস করেছো বুঝবে যে এই যে গ্যাপগুলো সংখ্যার গ্যাপগুলো যেন ইকুয়াল সমান। এই ইকুয়াল হলে পরে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর যদি ইকুয়াল হয়, তবে গ্রাফটা সুন্দর হবে এবং পয়েন্ট অফ ইন্টারসেকশন তোমরা খুব সহজেই বার করতে পারবে। এটা 1। 2 নম্বর, এখানটায় একটা রিজিয়ন চিহ্নিত করতে হয়। এখানে রিজিয়নটা যেই ভাবে চিহ্নিত, কেউ ডট ডট দিয়ে চিহ্নিত করলে, মানে রিজিয়ন বলতে ফিজিবল রিজিয়ন যদি চিহ্নিত করো ডট ডট দিয়ে, তাহলে সবার সাইডে একটা ছোট বক্সে এই ডট 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 চিহ্নিত জায়গাগুলি ফিজিবল রিজিয়ন, এটা কিন্তু উল্লেখ করে দিতে হবে, এটা উল্লেখ করে দেবে। বেশ, এইটুকু। আর পয়েন্টগুলো, যেগুলো পয়েন্ট অফ ইন্টারসেকশন যেগুলো রয়েছে, অর্থাৎ প্রান্তিক বিন্দুগুলি, এই প্রান্তিক বিন্দুগুলি উল্লেখ করে দেবে যে প্রান্তিক বিন্দুগুলি হলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে যে বিন্দুগুলো বিন্দুর আকারে লিখতে হয়, যেভাবে নিয়ম সেভাবে লিখে দেবে। এইবার মিনিমাম এবং ম্যাক্সিমাম মানগুলো বার করবে। এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাটা যেন ভুল না হয়। বেশ, আর কিছু স্যার? আর বলতে বিশেষ কিছু নেই। বেশ, এতক্ষণ পর্যন্ত আমরা স্যারের কাছ থেকে, ধীমান স্যারের কাছ থেকে জেনে নিলাম যে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো তাদের কাছে কোনো রকম কোনো অপশন নেই, তাদের সমস্ত চ্যাপ্টারগুলোই ভালো করে করতে হবে, অভ্যেস করতে হবে এবং পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। আর যারা তথাকথিত মানে মেডিকেল লাইন বা কোনো সাবজেক্টের অনার্স নিয়ে পড়তে চাও, তার প্রিপারেশনটা কোনো কারণে, সে বাড়ির অসুস্থতা হতে পারে বা অন্য কিছু পরিবেশের কারণে যদি তাদের আপ টু দ্য মার্ক না হয়, তারা কোন কোন জায়গায় বেশি জোর দেবে সেটার উপরে স্যার বলেছেন। এবং আমরা হিসেব করে দেখলাম যে সেখানেও কিন্তু 80-র মধ্যে 50 নাম্বারের উত্তর তারা সহজেই দিতে পারবে, এবং তারপরে কতটা নাম্বার স্কোর করতে পারবে সেটা আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের ব্যাপার। কতটা পারফেকশন, একদম কতটাই পারফেকশন আনতে পারবে সেটা তোমাদের উপর নির্ভর করছে, এবং তারই প্রতিফলন ঘটবে তোমাদের পরীক্ষার খাতায়, তোমাদের নাম্বারে। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে ধীমান স্যার ছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রত্যাশা রাখি, আশা রাখি স্যারকে আগামী বছরগুলোতেও ঠিক এমনিভাবে তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। আর তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো, হাতে যে কটা দিন রয়েছে তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হোক। আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য রইল শুভ কামনা, শুভাশিস, আর অনুষ্ঠান দেখার জন্য সবার কাছে রইল অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।